স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার পর কারফিউ শিথিলের মধ্যে রেস্টুরেন্ট খোলা হলেও গ্রাহক খরায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দৈনন্দিন খরচই তুলতে পারছে না রাজধানীর অনেক রেস্টুরেন্ট। এভাবে চলতে থাকলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। ফেব্রুয়ারিতে বেইলি রোডের এই ভবনে অগ্নিকাণ্ডের পর ধস নামে রেস্টুরেন্ট ব্যবসার। সেই ক্ষতি সামাল দিয়ে ওঠার আগেই আবারও চলমান অস্থিরতা ও কারফিউর ধাক্কা। রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টগুলোতে ভোজন রসিকদের আনাগোনা একেবারে কম। কারফিউ শিথিলের সময়টুকুতে কাছাকাছি যাদের বাসা কেবল তারাই যাচ্ছেন আহার সারতে। গ্রাহক না পাওয়ায় দৈনিক কর্মচারীদের বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে রেস্টুরেন্ট মালিকদের। স্টাফের বেতন থেকে তো যে খাওয়ার টাকা আছে ওইটা আমাদের ঠিক মতো উঠতেছে না, কাস্টমার নাই বললেই চলে। এইভাবে কিছুদিন চলতে থাকলে ব্যবসার অবস্থা বন্ধ করানো ছাড়া আমাদের অন্য কোনো উপায় থাকবে না। একই অবস্থা ধানমন্ডির রেস্তোরাঁগুলোতেও। সারা বছর জমজমাট থাকা এই এলাকায় গ্রাহক খরায় অনেক রেস্টুরেন্ট এখন বন্ধ। যেগুলো খোলা সেগুলোও প্রতিদিন লোকসান গুনছে। আগে যেভাবে আমাদের বেচা বিক্রি ছিল টোটালি তার চেয়ে আপনার 1 ফিট 5 ভাইয়ের একদম পয়সা কিলো, আর কাস্টমার তো আপনারা দেখতে পাচ্ছেন। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকার অন্যতম রেস্টুরেন্ট পাড়া খিলগাঁয়ে। এখানে লোক সমাগম তুলনামূলক বেশি। মেন রোড দিয়ে মেনলি এদিকে আসি আর কি, তো আমরা ভিতর দিয়ে আসছি কারণ অবশ্যই ভয় লাগতেছে দেশের যে পরিস্থিতি আর কি, সেই হিসাবে। বাসায় এতদিন নেটও ছিল না, তাই বাসায় থাকতে থাকতে একটা বোরিং আর কি ছিল, এই জন্য আজকে বের হয়েছে অনেকদিন পরে আর কি। না আতঙ্ক কাজ করে না, বাসা কাছে চলে যাব এখন। এই যে দূরে কাস্টমারগুলো আসতে পারে না, আগে অনেক দূর থেকে কাস্টমার আসতো, এখন এলাকার মধ্যে যারা আছে তারাই আসে। এলাকা ভেদে রেস্টুরেন্টগুলোতে মানুষের উপস্থিতি কম বেশি থাকলেও সার্বিকভাবে বলা যায় এই ব্যবসা বেশ বেকায়দায় রয়েছে। পরিস্থিতি একেবারে স্বাভাবিক না হলে ব্যবসা আবার জমে উঠবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা ও কারফিউয়ে বিপর্যয়ে পড়েছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। পরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া সংগ্রহ করা যাচ্ছে না, আর কেমিক্যাল সংকটে নষ্ট হচ্ছে মজুদ থাকা চামড়া। তাই ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কা করছেন চামড়া শিল্প মালিকরা। প্রতি বছর কোরবানির ঈদের পরের 2 মাস সারা দেশের আড়তগুলো থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করেন সাভার বিসিক চামড়া শিল্প কারখানার মালিকরা। লবণযুক্ত চামড়ার প্রক্রিয়াজাত শেষে এ সময়টাতে বিদেশি ক্রেতাদের নিকট চামড়া বিক্রি করা হয়। তবে সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং সারা দেশে জারি করা কারফিউতে উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন চামড়া শিল্প মালিকরা। কেমিক্যাল সংকটে কারখানাগুলোতেও অলস সময় পার করছেন শ্রমিকরা। তারপর জন্য কেমিক্যালের সমস্যা, আমরা 50-60 জন কাজ করতাম, কিন্তু এখন আমরা 15-16 জন কাজ করতেছি। আমাদের শ্রমিকের যে দেন কার রয়েছে কোনো কাম নাই, হ্যাঁ, এই নানান ধরনের সমস্যা দেয় কোম্পানিরা। কেমিক্যাল আয় না, চামড়ার গাড়ি রাস্তায় বই রয়েছে, ভাঙিয়া লাইছে এই সেই। সাম্প্রতিক সহিংসতায় চামড়া শিল্পের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্টারনেটের কারণে দেখা যাইতেছে আমরা বায়ারের সাথে যোগাযোগ করতে পারি না, বায়াররা আমাদেরকে ভুল বুঝতে আছে। এখন আসলে আমরা চামড়াগুলো আনতে পারি না, কেমিক্যালগুলো আমরা আনতে পারি না। বিভিন্ন পোর্টের মধ্যে আমাদের অনেক কেমিক্যাল আছে, এর ভিতরে বায়াররা ধরেন অনেক অর্ডার আমাদের ক্যান্সেল করে দিচ্ছে। গত 1 সপ্তাহ যাবত আমরা ট্যানারি মালিকরা এবং আমাদের কোনো প্রতিনিধি পাড়া মহল্লা গিয়ে চামড়াগুলো বা হাটে গিয়ে চামড়াগুলো সংগ্রহ করতে পারে না। আমাদের ট্যানারিতে যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলো আমরা কেমিক্যালের অভাবে সেটাও প্রসেস করতে পারতেছি না। সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত আমরা যে ব্যবস্থাটা নিয়েছি যে অগ্রাধিকার ভিত্তিতে কাঁচা চামড়া পরিবহন করে ট্রাকগুলো যেন সময় মতো আপনার শিল্পনগরীতে পৌঁছাতে পারে, সে বিষয়ে এর মধ্যে আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমাদের কেমিক্যাল যেগুলো পরিবহন করছে সেগুলিও আমরা চেষ্টা করছি যে দ্রুততম সময়ের মধ্যে যেন পোর্ট থেকে ছাড় হয়ে আমাদের শিল্পনগরীতে চলে আসতে পারে। সাভারে বিসিক চামড়া শিল্পনগরীতে 142টি চামড়া কারখানা সচল রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। নারায়ণগঞ্জে মহাসড়কে প্রায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা। ক্রমশই স্বাভাবিক হচ্ছে নারায়ণগঞ্জের
যান চলাচল এবং সেই সাথে কারফিউ শিথিল করায় কিন্তু মানুষ কর্মচঞ্চল হয়ে উঠেছে। সকাল থেকে অলিগলি এবং মূল সড়কের দোকানপাট, সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলিগুলি খুলতে শুরু করে। এবং আমরা আরেকটি বিষয়, যেটি কারফিউ পুরোপুরি শিথিল না হয় এখনও কিন্তু নারায়ণগঞ্জের বেশ কিছু জায়গায় সেনা টহল দিতে দেখা যাচ্ছে, সেই সাথে র্যাব পুলিশও কিন্তু টহল দিচ্ছে। যাকেই সন্দেহ হচ্ছে তাকেই কিন্তু করা হচ্ছে তল্লাশি। এবং নারায়ণগঞ্জের সড়ক এবং মহাসড়কে কিন্তু সকাল থেকেই যানবাহন এবং মানুষের চাপ আমরা লক্ষ্য করেছি। সেই সাথে কিন্তু যেহেতু শিল্পনগরী নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে কিন্তু খাদ্য সরবরাহ করা হয়, সকাল থেকে সেখানে কিন্তু শ্রমিকরা এখানে কিন্তু তারা কিন্তু কাজ করছেন এবং তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। সড়ক এবং মহাসড়কের উভয় পাশে কিন্তু ধীরে ধীরে যানবাহন চলাচল করছে এবং যতই সময় গণাচ্ছে ততই কিন্তু যানবাহন এবং পরিবহনের সংখ্যা, সেই সাথে কিন্তু মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, বিগত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু যে সকাল 7টা থেকে 6টা পর্যন্ত 11 ঘন্টা শিথিল করা হয়েছে এই কারফিউ। এবং শিথিলের সাথে সাথে কিন্তু মানুষজন রাস্তায় বেরিয়ে আসছে, তাদের কাজকর্ম করে যাচ্ছে। তবে যে বিষয়টি দীর্ঘদিনের যে চলমান সহিংসতায় ক্ষতি হয়েছে, সেই কাজের ঘাটতি হয়েছে, সেই কাজের ঘাটতি পূরণে কিন্তু জনগণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নওগাঁর সাধারণ মানুষ। ট্রেন চলাচল নিয়ে জেলার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। চলমান এমন সহিংসতার কারণে দীর্ঘদিন যাবৎ ট্রেন বন্ধ রয়েছে। আর ট্রেন বন্ধ থাকার কারণে রেল স্টেশনগুলোতে বর্তমানে শুনশান অবস্থান বিরাজ করছে। এবং এই ট্রেনকে ঘিরে কিন্তু রেল স্টেশনের আশেপাশে কিছু নিম্ন আয়ের মানুষ রয়েছে, যারা কিন্তু ছোটোখাটো দোকান দিয়ে আপনার জীবিকা নির্বাহ করত। এবং অনেক জনসাধারণ রয়েছে যাদের কাছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য ট্রেনে ছিল সহজতম যোগাযোগ ব্যবস্থা। সেই ট্রেন বন্ধ থাকার কারণে সাধারণ মানুষরা যেমন চরম সমস্যায় পড়েছে, এছাড়া এই ট্রেনকে ঘিরে রেল স্টেশনগুলোতে গড়ে ওঠা ছোটখাটো দোকানিদের তাদের আয় কমে গেছে। এছাড়া ট্রেনে যাদের আয়ের একমাত্র উৎস ছিল, ট্রেনে যারা ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতো, সেই সব মানুষরা পড়েছে চরম বেকায়দায়। ট্রেন বন্ধ থাকার কারণে তাদের আয় কমে গেছে এবং ফলে তারা কিন্তু পরিবার পরিজনে অনেকটা কষ্টে জীবনযাপন করছে। এবং দেশের চলমান সহিংসতা স্বাভাবিক অবস্থায় না আসার কারণে আজ সোমবার নওগাঁতে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তো এরকম রেল স্টেশন ঘিরে যেসব মানুষরা তাদের ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল এবং এখনো দোকানে অলস সময় পার করছে, তারা জানিয়েছে যে তারা দেশে এমন সহিংসতা চায় না। তারা আগের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি পরিবেশ চায় এবং আগের মতো তারা ট্রেন চলাচল করুক, এটাই চায়। এবং আমার সাথে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মোল্লার সঙ্গে। তিনি জানিয়েছেন দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে এবং পরবর্তীতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত নওগাঁতে এভাবে কারফিউ বলবৎ থাকবে এবং কারফিউ বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। তো এই ছিল নওগাঁ থেকে কারফিউ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। এদিকে কারফিউ শিথিল সময়ে সকাল 9টা থেকে শুরু হয়েছে অফিস আদালত। চট্টগ্রাম থেকে বন্দরনগরীর পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রুনা আনসারি। পুরো চট্টগ্রামের জনজীবন কিন্তু এখন স্বাভাবিক হয়ে উঠেছে, যেহেতু ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং অফিস আদালত পুরোদমে খুলেছে। সকাল 10টা থেকে ব্যাংক চলছে 3টা পর্যন্ত এবং অন্যান্য বেসরকারি এবং সরকারি যে অফিসগুলো সেগুলো সকাল 9টা থেকে শুরু হয়। তবে ব্যাংক 10টা থেকে যেহেতু খুলে সাধারণ মানুষের একটি ছিল, সেটি হচ্ছে 10টা থেকে 3টা পর্যন্ত ব্যাংকের সময় যেহেতু নির্ধারণ করে দেওয়া হয়েছে, সময়টি আরেকটু বাড়ালে সাধারণ মানুষের আরও একটু উপকার হতো, এমনটাই জানিয়েছে। তবে ব্যাংকগুলোতে আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু ব্যাংকে শতভাগ উপস্থিতি আমরা দেখেছি। এছাড়া অন্যান্য যে অফিস আদালত সব কিছুতে কিন্তু মানুষের সরব উপস্থিতি আমরা দেখেছি, যেহেতু দীর্ঘদিন অনেক অফিস বন্ধ ছিল, যার কারণে তাদের অনেক কাজ এর মধ্যে জমে গেছে। অফিসের যে দাপ্তরিক কাজগুলো সেগুলো জমে যাওয়ার কারণে তারা শতভাগ তাদের কর্মচারীরা গতকাল থেকেই অফিসে আসছে এবং তাদের কাজগুলো সারছেন এবং যেই কাজগুলো এতদিন তাদের আটকে ছিল এবং তাদের যে সমস্যাগুলো এর মধ্যে হয়েছিল সব কিছুই তারা কিন্তু এই সময়টাতে তারা পুরোদমে কাজ করে সেগুলো পুষিয়ে নেবেন, এমনটাই জানিয়েছেন ব্যাংকে যারা এখানে কর্মরত আছেন, অন্যান্য অফিসে যারা কর্মরত আছেন তাদের কর্মকর্তারা। তো চট্টগ্রামের পরিস্থিতি মোটামুটি গত সপ্তাহ থেকে চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলো, কিন্তু আমরা এই শুক্রবারের পর থেকে পুরোপুরি স্বাভাবিক দেখছি চট্টগ্রামের পরিস্থিতি, যেহেতু শুক্রবারে জুমার পরে একটা
একটি আশঙ্কা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর, জুমার পরে কোনো ধরনের বিশৃঙ্খলাকারীরা কোনো ধরনের তারা বিশৃঙ্খলা করতে পারে এমন একটা আশঙ্কা ছিল। তবে সেটি যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে হতে পারেনি, যার কারণে পুরোপুরিভাবে চট্টগ্রাম এই মুহূর্তে শান্ত এবং চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক, সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিকভাবেই চলছে। এবং কারফিউ যে শিথিল করা হয়েছে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত, যার কারণে 9টার পরেও কিন্তু কিছু কিছু মানুষ তারা বাইরে থাকছেন যার যার কাজকর্মে। সব কিছু মিলে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সড়ক এবং চট্টগ্রামের বিশেষ বিশেষ যে জায়গাগুলোতে নজরদারি বাড়ানো জরুরি সব কিছুতে তারা নজরদারি বাড়িয়েছেন এবং পুরোপুরি চট্টগ্রামকে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক জীবনযাপনের জন্যই কিন্তু তারা চেষ্টা করছেন, এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। চট্টগ্রামে জনজীবন চলছে স্বাভাবিক, অফিস আদালত চলছে পুরোদমে। সকলে চেষ্টা করছেন তাদের যে ক্ষতি হয়ে গেছে এর মধ্যে যে ঘটনাগুলোর কারণে সেগুলো যেন তারা পুষিয়ে নিতে পারেন, এভাবে কাজ করছেন বলে জানিয়েছেন সকল অফিস আদালতের কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে অফিস আদালত খোলার যে পুরোদমে সংবাদ, সর্বশেষ তথ্য আমার কাছে ছিল, আমি চট্টগ্রামের কাজডরি থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দেশের বাইরের খবর। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে নিহতদের শেষকৃত্যে যোগ দিয়েছেন শত শত মানুষ। এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে লেবানন। একই সঙ্গে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ফুটবল মাঠের হামলার ঘটনার জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সঙ্গেও বৈঠক করেছেন তিনি। এর মধ্যে লেবাননে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে ইসরায়েলকে অপ্রত্যাশিত পরিণতির বিষয়ে সতর্ক করেছে ইরান। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 66 জন নিহত হয়েছেন। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে নিহত 113 জন কম বয়সী শিক্ষার্থী 45, 150 মৃত্যুর বিশ্লেষণ। এ বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আছে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে বলেছেন প্রধানমন্ত্রী। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 সমন্বয়কের। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে গ্রেপ্তার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা, ভুক্তভোগীর আইনজীবী ও স্বজনদের অভিযোগ। এছাড়া কোটা আন্দোলনের ছদ্মবেশে ঢুকেছে জামায়াত শিবির, প্রধানমন্ত্রী জানিয়েছেন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে কোটা আন্দোলনের 6 সমন্বয়ক ডিবির হেফাজতে, নিরাপত্তা হেফাজত নিয়ে উঠেছে প্রশ্ন। ডিবি থেকে 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা, আন্দোলন চলবে বাইরে থাকা একাধিক সমন্বয়ক। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আছে নির্দলীয় নয় শীর্ষ নেতৃত্বে ছাত্র শক্তি নেতারা কোটা সংস্কার আন্দোলন নিয়ে জানানো হয়েছে। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে আছে মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলেই গ্রেপ্তার, রাজধানীতে গতকাল পর্যন্ত 229 মামলায় 2764 জন গ্রেপ্তার। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনামে আছে পুলিশের মামলায় গুলি নেই, সহিংসতায় হতাহতের বিষয়ে। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল।